তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই তোমাকে খুব ভালোবাসে? আরে না, তোমাকে মানুষ ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের প্রতি এফোর্ট দাও। যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, এই এফোর্ট দেওয়া বন্ধ করে দিবে, সেদিন বুঝবে তাদের আসল রূপটা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আজ গোলাপ গাছের দিকে তাকিয়ে মনটা খুব খুশি হয়ে গেছে। একটা গোলাপ ফুটবে ভেবেছিলাম, সকালে দেখি দুটো গোলাপ ফুটেছে। অন্যদিকে এদিকের গাছগুলোতেও প্রচুর প্রচুর ফুল ফুটেছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এত সুন্দর প্রাপ্তি আল্লাহর কাছ থেকে এসেছে, এটা তো আমাদের সবার জন্যই খুব আনন্দের। গাছে একটা ফুলই ফুটুক আর দুটো ফুলই ফুটুক, আমার কাছে ফুল ফুটেছে মানে আজ আমার মনে বসন্ত। ছোটোবেলায় মানে টিনেজ টাইমটাতে নিজেকে হুমায়ুন আহমেদের হিমু গল্পের নায়িকা রূপা ভাবতে খুব ভালো লাগতো। আমার নিজের একজন অদৃশ্য হিমু ছিল, যাকে কখনোই কেউ পৃথিবীতে দেখেনি। ওটা সম্পূর্ণই আমার কল্পনার হিমু, এবং এই পুরো কল্পনার জগৎটা তৈরি করে দিয়েছিল হুমায়ুন আহমেদ নিজে। আমাদের টাইমে মানে এই 80s এবং 90s দেখা যেত আমরা সবাই নিজেদের মনের গভীরে একজন শুভ্র এবং হিমুকে লালিত করতাম, আর তাদের সাথেই হতো আমাদের অদৃশ্য মানসিক একটা বন্ডিং। যখনই মন খারাপ হতো তখনই তাদের সাথে চলতো কথোপকথন। এসব গল্প কেন করলাম জানেন? মাঝে মাঝেই আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে খুব পছন্দ করি। আমাদের মানুষদের জীবনটা বড্ড অদ্ভুত। তাদের জীবনে কোনো কিছু আর দ্বিতীয়বার ফিরে আসবে না। শৈশব ফিরে আসবে না, কৈশোর ফিরে আসবে না, যৌবন ফিরে আসবে না। এই যে এখন মিডল এজ চলছে, এটাও আর দ্বিতীয়বার ফিরে আসবে না। যা আসবে সেটা হচ্ছে বার্ধক্য এবং তারপর সমাপ্তি। কাজেই যে কটা দিন পৃথিবীর বুকে আছেন, নিজেকে নিজে ভালো রাখুন, নিজের মতো করে ভালো রাখুন। সংসার, সন্তান সব থাকবে, কিন্তু আপনি শেষ হয়ে যাচ্ছেন, এটা খেয়াল রাখবেন। নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। অনেক জ্ঞানগর্ভ কথা দিয়ে ফেলেছি, এবার আসুন মূল কাজে ফিরে আসি। আজকে আমার বেডরুমটা একটুখানি ভালোভাবে ডিপ ক্লিন করব। চেস্ট অফ ড্রয়ারটা অনেক বেশি ময়লা হয়েছিল, অনেক দিন আমি চেস্ট অফ ড্রয়ারের উপরটা গোছাচ্ছিলাম না। তো আজকে সব সরিয়ে ফেলে সুন্দর করে চেস্ট অফ ড্রয়ারটা ঝাড়পোছ করে নিচ্ছি, উপরে এসিটা পরিষ্কার করে এবং এর পিছনের যে পর্দাটা আছে এগুলোকে সব পরিষ্কার করে আমি একদম আজকে ডিপ ক্লিন করে নেব। কারণটা হচ্ছে আবারও যেহেতু আমার বাচ্চাদের সাথে ঘোরাঘুরি শুরু হয়ে যাবে, তখন এতটা সময় পাবো না। তো ভাবলাম একটা একটা করে এই ধরনের কাজ যেগুলো খুব কম ধরা হয় আমার, সেই কাজগুলোকেই আগে শেষ করি। এবং আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আকন্দ হোম থেকে আমার নিপুণ আপুকে ফলো করে ডায়েরি রেডি করেছি, যেখানে আমি মান্থলি কী কাজগুলোকে করব সেগুলো আমি লিস্ট করে রাখি। এতে আমার একটা বিশাল উপকার হয়েছে। সেটা হচ্ছে যেই কাজগুলো আমি মনে মনে ভেবে রাখতাম যে আমি এটা করব কিন্তু ভুলে যেতাম, সেটা এখন আর ভুলে যাই না। তো সেই জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নিপুণ আপুকে। আচ্ছা, আমি নিপু এবং নিপুণ নামটার মধ্যে বিশাল আকারে একটা ক্যারিকেচার বাঁধাই। আমি জানি না কেন বাঁধাই। নিপু হচ্ছে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, আমরা একসাথে মাস্টার্সে পড়াশোনা করেছি। আর নিপুণ হচ্ছে আমার কাজিন ব্রাদার। আমার কেন জানি আপুর নামটা নিয়েই এত ঝামেলা হয়। আল্লাহ মাফ করো আপু, তুমিও মাফ করো যদি নাম ভুলভাল বলে থাকি। এদিকের থেকে দেখেন কি পরিমাণ ধুলা, ময়লা এবং চকলেটের খোসা বের হয়েছে। এগুলো সব ইউনিট কাজ। সে চকলেটের খোসা নিয়ে এই চিপায় চিপায় লুকিয়ে রাখে, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে সব এগুলো বের করে এই সুটকেসটা সুন্দর করে পরিষ্কার করে এটাকে একটু কভার টভার দিয়ে ঢেকে রাখবো। বাইরে রেখে দেওয়াতে কি ময়লাটাই না জমেছে। আর এখান থেকে খাটের নিচ থেকেও কিছু ময়লা টয়লা বের করলাম, সাইড থেকে কিছু বের করলাম। প্রচুর ময়লা জমে গিয়েছিল চিপাগুলোতে। খালারা ঘর ঝাড়ু দেয় উপর থেকে, তাদের পাশে না থাকলে কি আর তারা এই ভেতর থেকে ময়লা খুঁজে খুঁজে বের করবে?
কি দরকার বলেন, তাদের তো আর এটা দায় না। আচ্ছা, একটু চেস্ট অফ ড্রয়ারটার উপরটা আজকে ফ্রেশ প্ল্যান্ট দিয়ে একবেলার জন্য সাজাচ্ছি। একবেলা কেন বললাম জানেন? কারণ এর বেশিক্ষণ ইউনি এখানে কোনো কিছু রাখতে দেবে না, টুস টুস করে সব ফেলে দেবে। এখন যেহেতু ও অন্য একটা রুমে আছে, তো ভাবলাম আচ্ছা একটু হলেও সাজাই, নিজেই না হয় দেখি কেমন লাগে আমার চেস্ট অফ ড্রয়ারের উপরটা। আগে কিন্তু বেশ সুন্দর করে সাজাতে দিত, আজকাল যে কি হয়েছে, বড্ড বেশি দুষ্টুমি শুরু করেছে। আমি যখনই আমার কোনো প্রিয় আপুদের সাথে ফোনে কথা বলি, এই ইউটিউবের আপুদের সাথে, তখনই মাঝে মাঝে আমি খুব জোরে জোরে চিৎকার করি, ইউনি ইউনি। তো আজকে এক আপু আমাকে বলেছে, তুমি ওকে এত শাসন কেন করো, তুমি ওকে একটু শাসন করাটা কমাও। আর ইউনিটাও বড্ড বেশি দুষ্টু হয়ে গেছে। আমার গত পর্বেরটা দেখে অনেক আপুরাই ভীষণ কষ্ট পেয়েছে আমার প্রিয় ফুলদানিটা ভেঙে যাওয়াতে। আপুরা, খুব বেশি কষ্ট পাওয়ার দরকার নেই। ভুটান থেকে খুব শিগগিরই ওরকম একটা ফুলদানি আবার আমার কাছে আসছে। আমি ওখানে আছেন এরকম একজনের কাছে খুব আবদার করে বলেছি, প্লিজ আমাকে এরকম একটা ফুলদানি এনে দিতে হবে। সাথে যদি জেট প্ল্যান্ট আনা যায় তাহলে তো আরও ভালো। জেট প্ল্যান্ট মানে আমার বারান্দার ওই গাছটা, যেটা আমি ভুটান থেকে আনি, প্রতি বছর মরে যায়, এবছরও মরে গেছে। দেখা যাক আল্লাহ আমার নসিবে কী রেখেছেন। এই যে এদিকটায় রাখলাম ডাক্তার সাহেবের সমস্ত বই, খাতা, আর এখানে তার টুপি। টুপিটা তার হাতের কাছে রাখতে হবে, ড্রয়ারে রাখলেও তার মেজাজ খারাপ হয়ে যায়, একদম সামনে থাকতে হবে। আচ্ছা, একটা কথা বলবেন তো, আমার শখের ব্যাটাই কি আন্ধা, নাকি আপনাদের বাড়ির শখের ব্যাটাগুলোও আন্ধা? মানে সব কিছু চোখের সামনে থাকবে, তারপরেও কিছু খুঁজে পাবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আমার কপালে যে শখের ব্যাটা জুটেছে, এটার কি এরকম অবস্থা, নাকি আপনাদেরগুলোরও একই অবস্থা? একটু জানাবেন কিন্তু। জানি না কারা কারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, কিন্তু যদি দেখে থাকেন এই প্রশ্নটার উত্তর অবশ্যই দেবেন। শখের ব্যাটা বলে কথা। এদিকে গল্প করতে করতে আলমারিটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আলমারির উপর দিকটা বেশ ধুলা জমে। আচ্ছা, আপনারা কি আপনাদের আলমারির উপরটা কোনো কিছু দিয়ে ঢেকে রাখেন? কারণ আমি আমার 2 রুমেরই আলমারিতে দেখছি বেশ ময়লা জমে, মানে উপরটায়। আপনারা কি কোনো কিছু দিয়ে এগুলো ঢেকে রাখেন? আমার এই প্রশ্নটার কাইন্ডলি উত্তর দিবেন। যদি ঢেকে রাখেন তাহলে আমিও ঢেকে রাখবো। আর এটা হচ্ছে খাবার টেবিলের পাশে যে ক্যাবিনেটটা আছে না আমার, এটা কিন্তু বয়স প্রায় 18 বছর। এই ক্যাবিনেটটা আমার তো মোটামুটি সব ফার্নিচারগুলোই হচ্ছে তেঁতুল বিচি কালার কিংবা ব্ল্যাক বলতে পারেন। তো এই ক্যাবিনেটটাকেও ভাবলাম আজকে এসেছি যখন, এর পায়ের কাছটায় অনেক ধুলা জমেছিল, এগুলিকে একটু খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। এখন যেহেতু দেখছি সবাই চেস্ট অফ ড্রয়ারের উপরে কভার, ক্যাবিনেটের উপর কভার, ওয়াশিং মেশিনের উপর কভার, সব কিছুর উপরে কভার, সুন্দর সুন্দর কভার বিক্রি করছে এবং সবার কাছে এই কভারগুলো অ্যাভেলেবেল আছে। তো সেখান থেকে আমার মনে প্রশ্নটা এসেছে যে আলমারির উপরেও ঢেকে রাখা যায় কি না। আমার তো মনে হয় ঢেকে রাখা উচিত, এত ধুলা পড়ে। এই জায়গাটায় আসলেই মনটা খারাপ হয়ে যায়, কারণ এখানেই আমার হলুদ ফুলদানিটায় ফুল রাখা ছিল। এখন ফুল 3টা ঠিকই পড়ে আছে, শুধু ফুলদানিটা নেই। খুব বেশি মন খারাপ লাগে। দেখা যাক আল্লাহ আমার মন খারাপ ঠিক করে দেয় কি না। যেহেতু আমি ভুটানে খবর পাঠিয়েছি, আশা করছি আমার কাছে খুব শিগগিরই ফুলদানিটা আসবে। শুধুমাত্র ওই ফুলদানিটা সাজাবো বলেই আমি নাহারকে দিয়ে এই সাদা হলুদ মেটটা বানিয়ে নিয়েছিলাম, ওকে অর্ডার করেছিলাম। কি সুন্দর করে সে আমাকে এটা বানিয়ে দিয়েছে। ফুলদানিটাও কত সুন্দর লাগতো এখানে রাখলে। বাদর বিড়াল দিয়েছে আমার সত্যানাশ করে। আজকে ঘরবাড়ি গোছাতে এসে টাইমের সাথে কোনো কুল কিনারা করতে পারছি না। সকাল থেকেই কিন্তু এই সাইড ওই সাইড বিভিন্ন সাইডের কাজ শুরু করেছি। একদিকের কাজ করছি তো আরেক দিকের কাজ একদম এলোমেলো হয়ে যাচ্ছে। মোটামুটি ফার্নিচারগুলো মোছা শেষ, ঘরবাড়ি মোটামুটি আমার গোছানোও শেষ। আমার বেডরুমটা ভালোভাবে ঝাড়া মোছা হয়ে গিয়েছে। তো আমি এদিকটা একটু সামলে নিয়ে সোজা কিচেনে ঢুকে যাব। আজকে খালাকে বলেছি, তুমি সমস্ত রান্নার জোগাড় দিয়ে দাও, আমি এসে একটা একটা করে রান্না বসাবো। বর্তমানের ওয়েদারের যে অবস্থা, সকালে যদি এক পশলা বৃষ্টি হয় সারা দিনের জন্য একদম গরমের দিনটাকে শেষ করে দেয়। এত গরম লাগতে থাকে, এটা কি আমার একা না আপনাদেরও লাগতে থাকে বলেন তো? একটু একটু বৃষ্টি হবে, সে সময় বেশ সুন্দর হাওয়া হয়। যে বৃষ্টিটা শেষ হলো একেবারে এত গরম, মানে সেটা আর বলে বোঝানো যায় না।
তো এদিকে মোটামুটি ঘর দুয়ার গোছানো শেষ, সোজা চলে যাচ্ছি রান্নাঘরে। মশলা দুই পাশে দুটো কষাতে দিয়েছি। এই পাশে মশলা কষাচ্ছি, মাছ রান্না করব। আজকে 4 পিস মাছ রান্না করব আমার আর সাহেবের। মোটামুটি এই 4 পিসে আমাদের দুদিন চলে যাবে। আর ওইদিকে বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করব। আর এছাড়াও সবজি কেটে দিয়েছে খালা, সবজিটাকেও সিদ্ধ করে তারপর বাগার বা সম্ভার দিব। তো এইখানে রান্নার রেসিপি আমি কখনোই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি না। রান্নার সময় বরং আমি আপনাদের সাথে গল্প করতে পছন্দ করি। গল্প করতে করতে একদিকে আমি মাছটা রান্না শুরু করেছি, ওটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মশলা কষিয়ে মুরগিটাও বসিয়ে দিচ্ছি। আজকে দেখলাম খালা বেশ সুন্দর করে মুরগিটা ধুয়েটে পরিষ্কার করে গুছিয়ে রেখে গেছে। নর্মালি খালারা যখনই ধোয়ার পরেও আমি আরও 3 থেকে 4 বার ধুই, কারণ আমার কাছে মনে হয় আমার নিজের হাতের এই ধোয়া না দিলে আমার খেতে ইচ্ছা করবে না। তো যে কারণে খালার মতন করে খালা ধুয়ে দিয়ে গেলেও আমি আমার মতন করেই ধুই। আজকের আমার এই মুরগিতে 3টা পা আছে। আপনারা যারা পা দেখলে বলেন ইয়েও পা খান, তাদের জন্য বলছি জি, আমরা পা খাই। পা খেতে আমরা খুব পছন্দ করি। খালা খুব সুন্দর করে পাটা পরিষ্কার করে দেয় আর আমি রান্না করি। কিন্তু এই মুরগির মধ্যে 3 পা আসলো কীভাবে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। খালা যে কোন মুরগিকে 1 পা দিয়ে প্যাকেট করেছে সেটা আল্লাহ আর খালা ভালো জানে। এখানে তো চোখের নিমেষে এক একটা রান্না শেষ হয়ে যাচ্ছে। জি না, তাই বলে অত তাড়াতাড়ি আমার রান্নাগুলো শেষ হয়নি। রান্নাগুলো শেষ হতে যথেষ্ট সময় লেগেছে। তো আমি এদিকে মাছের রান্নাটা শেষ, সেটাকে আমি নামিয়ে নিচ্ছি। ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করেছি। চেয়েছিলাম আর একটু বেশি ঝোল ঝোল রাখতে, কিন্তু একদমই মনে ছিল না, বেশ খানিকটা মাখা মাখা হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই। এরকম ঝিঙ্গা দিয়ে মাছ খেতে আমার এবং আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে। তবে ঝোল হলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। আজকেরটা একটু শুকিয়েই গিয়েছে, একদম মাখা মাখা একটা ভাব এসেছে। মাছ রান্নাটা শেষ করেই আমি অন্যদিকে একটু মিক্সড ভেজিটেবল কাটা ছিল সেটা বসিয়ে দিয়েছি। এটা তেমন কিছু না, সবগুলো ভেজিটেবল একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এই সব কিছু দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। খুব ভালো করে ওটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে বাগার কিংবা সম্বার দিব। আর এদিকে আমার মুরগি রান্নাটাও মোটামুটি শেষ। এখন অন্যদিকে আমি একটু সবজিটা বাগার দিব বলে পেঁয়াজ, রসুন সব কিছু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে সবজিটা ঢেলে দিচ্ছি। আমার ইন্ডিয়ান দিদি ভাই, দাদা ভাই, তারা কিন্তু অনেক মজার করে নিরামিষ করেন। ওনাদের নিরামিষের ডেগুলোতে আমি খেয়াল করেছি এত চমৎকার সব আইটেম বানান ওনারা, যেটা সত্যি মানে খেতেও খুব ভালো লাগে, সেই রেসিপিগুলো দেখতেও খুব ভালো লাগে। সেদিন আমি সুব্রত দাদা ভাইকে দেখলাম ভেন্ডির একটা রেসিপি শেয়ার করেছে। এত মজা লেগেছে জিনিসটা দেখতে, এবং আমি অবশ্যই ওই জিনিসটা ট্রাই করব। আসলে কিছু রেসিপি আছে যেগুলো মন থেকে ইচ্ছে করে যে একবার হলেও ট্রাই করা উচিত। মেয়েরা খাবার টেবিল রেডি করছে আর এদিকে আমি আমার সমস্ত রান্নাবান্নাগুলো সার্ভ করে দিচ্ছি। আসলে দুপুরে এই টাইমটা আসলে আমি বড্ড বেশি ব্যস্ততায় থাকি। একদিকে আমার নামাজ গোছলের টাইম চলে যেতে থাকে, অন্যদিকে খাবার দেওয়ার তাগিদ থাকে, এবং এই সময়টায় ডাক্তার সাহেব আসে মাত্র হাফ অ্যান আওয়ারের জন্য। তিনি এসে খাবারটা খায় এবং নামাজ পড়ে আবার বের হয়ে চলে যায়। তো আমি চেষ্টা করি মোটামুটি 2:30টার মধ্যে টেবিলে খাবারটা সার্ভ করে দিতে। আর বাচ্চাদেরকে বললাম তোমরা বসে যাও, বাবাকে নিয়ে আমি ধীরে সুস্থে আসবো। আমি মোটামুটি ভিডিওর শেষের দিকে চলে এসেছি। যেহেতু খাবার দাবার বাড়া হচ্ছে, আপনাদের সবাইকে ডাকছি চলে আসেন, আপনারাও আমাদের সাথে দুপুরের খাবারটা খাবেন। অবশ্য আপনাদের কাছে যখন এই ভিডিওটা যাবে তখন আর দুপুর থাকবেন না। তো যে টাইমেই দেখছেন, আপনাদের সবাইকে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন, ভিডিও ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।